Hello everyone, this is Sharadun Mondol once again before you. I hope you all are bright and shiny. I'm also doing great. Dear honorable viewers, it's very important to know the structures in speaking and writing English. Today, I will discuss with you one of the most important structures. So, let's begin. সম্মানিত viewers, আমি আজকে have to এবং has to নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন কথা বলা এবং লেখার সময় এই have to has to ব্যবহার প্রচুর করে থাকি, তাই অবশ্যই আপনি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে হ্যাভ টু হ্যাজ টু এর পরে একটা ভার্ব অন লাগবে। এখন এই হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে ভার্ব অন বসালে কি অর্থ দেয় সেটা আমরা আগে জেনে নিই। দেখুন হ্যাভ টু গো, গো মানে যাওয়া, হ্যাভ টু গো মানে কি যেতে হবে, হ্যাভ টু গো মানে কি যেতে হবে, ফিনিশ মানে শেষ করা, হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে, হ্যাভ টু ট্রাই মানে কি চেষ্টা করতে হবে, হ্যাভ টু প্র্যাকটিস মানে কি চর্চা করতে হবে, হ্যাভ টু লার্ন মানে কি শিখতে হবে, হ্যাজ টু ওয়ার্ক মানে কি কাজ করতে হবে, হ্যাজ টু বাই মানে কি কিনতে হবে, হ্যাজ টু স্টার্ট মানে কি শুরু করতে হবে, হ্যাজ টু সিং মানে কি গান গাইতে হবে, হ্যাজ টু প্লে মানে কি খেলা করতে হবে। এখন খেয়াল করুন এই হ্যাভ টু হ্যাজ টুর পার্থক্যটা কোথায়? এই সাবজেক্টের ভিন্নতার কারণে। এখানে যখন সাবজেক্ট আই উই ইউ দে তখন আমরা হ্যাভ টু বসাচ্ছি, আর যখন এখানে হি শি ফাদার মাদার রহিম করিম কোনো ব্যক্তির নাম অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার তখন আমরা হ্যাজ টু বসাচ্ছি। খেয়াল করুন তো এখানে অর্থটা কেমন দিচ্ছে যে গো মানে যাওয়া, হ্যাভ টু যখন বসাচ্ছি তখন যেতে হবে। খেয়াল করেন যেতে হবে, কি অর্থ দিচ্ছে? যেতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই তে হবে কথাটা আছে। এই কথাটা দ্বারা কি বোঝায়? আসলে এই কথাটা দ্বারা আমাদের কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়। খেয়াল করুন তো একটু উদাহরণের মাধ্যমে শেখানোর চেষ্টা করি। দেখেন আমি ঢাকায় যাব আর আমাকে ঢাকায় যেতে হবে। এখানে খেয়াল করুন তো যে আমি ঢাকায় যাব আর আমাকে ঢাকায় যেতেই হবে বা যেতে হবে, এই দুটো বাক্যের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য? দেখেন এই বাক্যটা দ্বারা একটু কাজ আমাদের বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে, আমাকে না গেলেই হবে না। আর এখানে আমার স্বাভাবিক কথা আমি ঢাকায় যাব। তাই এই হ্যাভ টু আর হ্যাজ টু দ্বারা যখন আমরা বাক্য লিখি তখন কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করি। যেমন একটু পরেই আমাকে কোনো কাজ করতে হবে তখনই আমাকে এই হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হবে। আবার খেয়াল করুন যে কাউকে উপদেশমূলক কথা বলার ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি না তোমাকে মনোযোগী হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। তার মানে কোনো বাংলা ক্রিয়াপদের শেষে যদি তে হবে কথাটা এসে যায় তাহলে অবশ্যই আপনি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে সেন্টেন্স লিখবেন। কি লিখবেন? হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করলে কি হবে? এরপরে কিন্তু হ্যাভ টু হ্যাজ টুর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান রূপটা বসাতে হবে, তা না হলে কিন্তু হবে না। শুধু হ্যাভ টু দিলে হবে না বা হ্যাজ টু দিলে হবে না, এরপরে কি লাগবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান রূপটা বসবে। তাহলে অর্থটা কেমন দেবে? যে কোনো কাজ একটু পরেই করতে হবে, এখনই করতে হবে, মানে কোনো কাজের বাধ্যবাধকতা। একটা উদাহরণ দিই, দেখা যাচ্ছে কি আপনার এখন ঘুম পাচ্ছে, এখন আপনার খুবই ঘুমানো দরকার, তখন আপনি কি বলবেন? যে আমাকে এখন ঘুমাতে হবে। খেয়াল করুন যে কাজটা না করলেই নয়, আপনার করাই লাগবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হবে। এমন বলি না যে আমাকে এখন যেতেই হবে। তার মানে কি? মনে করেন যে আপনি আপনার বন্ধুর সাথে মাঠে খেলতে গেছেন, হঠাৎ করে আপনার আব্বু ফোন করে বলতে চাই তোকে এখন বাড়িতে আসতে হবে, বাজারে যেতে হবে। তখন আপনি আপনার বন্ধুকে কি বলবেন? যে আমাকে এখন বাড়ি যেতে হবে। তার মানে আপনি আপনার আব্বুর কথা শুনতে বাধ্য, কারণ পিতামাতার অবাধ্য হওয়া তো ভালো কথা নয়, যে কারণে আপনাকে কিন্তু আপনার আব্বুর কথা শুনতে আপনি বাধ্য। তখন আপনাকে বলতে হবে আমাকে এখন যেতে হবে। খেয়াল করুন যে আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে চর্চা করতে হবে, এই ধরনের কথা আমরা ইংরেজিতে এই হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার করব। এটা আমরা প্রচুর ব্যবহার করি। আর কি কখন করব? যে কাউকে কোনো উপদেশমূলক কথা বলার জন্য আমরা হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার করব। যেমন এখানে একটা ইংলিশ বাক্য লিখে দিয়েছি, দেখুন ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টু গেট আ গুড জব। এখানে খেয়াল করুন যে ইউ হ্যাভ টু, দেখেন হ্যাভ টু এর পরে ভার্ব অন,
লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে টু গেট আ গুড জব, একটা ভালো চাকরি পেতে তোমাকে ইংরেজি শিখতে হবে। এখানে খেয়াল করুন যে একটু উপদেশমূলক কথা বলতেছি কাউকে। স্কুলে শিক্ষক মণ্ডলীরা সবসময় কিন্তু শিক্ষার্থীদের উপদেশমূলক কথা বলে, যেমন যে তোমাকে মনোযোগী হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে যখন কথা বলি তখন কিন্তু এই হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা প্রচুর বলে থাকি। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে চর্চা করতে হবে, তোমাকে মনোযোগী হতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। এই যে কথাগুলো বলতেছি সবই হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার, ঠিক আছে? তাহলে আপনি যখন এভাবে বাক্য লিখবেন, খেয়াল করুন যে কিভাবে বাক্য লিখবেন। আই হ্যাভ টু গো অর্থ কি দেবে বলুন, আমাকে যেতে হবে। এখন আপনি যদি সেন্টেন্সটাকে আরো বড় করতে চান, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে এই বাড়তি অংশটা নেবেন, এই এক্সটেনশনটা নেবেন। আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। আই হ্যাভ টু গো আ লং ডিস্টেন্স, মানে আমাকে অনেক দূরে যেতে হবে। এখন খেয়াল করুন, আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটি শেষ করতে হবে। খেয়াল করুন যে আই হ্যাভ টু ট্রাই হার্ট অ্যান্ড সোল, মানে আমাকে প্রাণপণে বা মনে প্রাণে চেষ্টা করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আমাকে বেশি বেশি চর্চা করতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। এখন সাবজেক্ট যদি আপনি চেঞ্জ করে দেন, উই আমাদেরকে যেতে হবে, ইউ তোমাকে যেতে হবে, দে দেই তাদেরকে যেতে হবে। দেখেন সুন্দর সুন্দর সেন্টেন্স এভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে দিবেন। আমরা যখন এগুলো কিন্তু আমি কোনো কিছু করতে আমার না করলেই হবে না, এটা করাই লাগবে, তখনই আমাকে এই কথাটা বলা লাগবে। যেমন আমরা বলি না, আমাকে এখন যেতে হবে, আমার লিটল বিট বিজি, আমি একটু ব্যস্ত আছি, আমাকে এখন যেতে হবে। এই কথাগুলো কখন বলি? যখন আপনার যাওয়াই লাগবে, না গেলেই হবে না, তখনই কিন্তু এই কথাটা আপনি বলে থাকেন, ঠিক আছে? এরপর দেখেন কি আর কোন ক্ষেত্রে বলবো, কাউকে উপদেশমূলক কথা আপনি বলতেছেন, আমরা বেশিরভাগ বলি কি তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা খেতে হবে, তাহলে আপনি কি বলবেন? ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এখন আপনি আপনার ছোট ভাইকে উপদেশ দিচ্ছেন যে তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে। বুঝতেছেন? এইভাবে প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। হ্যাজ টু কখন ব্যবহার করবেন? যেমন তাকে যেতে হবে, তাকে খেতে হবে, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। হি হ্যাজ টু বাই, তাকে কিনতে হবে, হি হ্যাজ টু বাই দ্য বুক, বইটি কিনতে হবে। হি হ্যাজ টু স্টার্ট নাও, তাকে এখন শুরু করতে হবে। হি হ্যাজ টু সিং আ সং, তাকে একটা গান গাইতে হবে। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। বুঝতেছেন? এখন খেয়াল করুন তো, একে যদি আমি সবসময় 3টা বাক্য করতে শেখাই, সেটা কি কি? যে হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক। আপনি না বোধক করবেন কিভাবে? আমাকে যেতে হবে না, আমাকে খেতে হবে না, তখন খেয়াল করুন এখানে আপনি একটা হ্যাভ টু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট হ্যাভ টু। খেয়াল করুন এখানে আপনি কি লিখে দেবেন? এখানে ডোন্ট লিখে দেবেন, ডোন্ট। খেয়াল করুন, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হবে না। দেখেন এই যে যেতে হবে, এরপরে একটা কি? না, হবে না। বুঝতেছেন? তার জন্য আমরা ডোন্ট ব্যবহার করব। কি কি কথা বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকতে হবে? যেতে হবে না, খেতে হবে না। দেখেন তে হবে না, আর তে হবে যদি কথাটা থাকে, যেতে হবে, খেতে হবে, লিখতে হবে। এটা কিন্তু আপনি আমি ঢাকায় যাব, আই শ্যাল গো টু ঢাকা, এইভাবে লিখলে কিন্তু হবে না। আমি একটু পরে আমার করতে হবে, তখন কিন্তু আপনাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে। বাংলা ক্রিয়ার পদের শেষে যদি তে হবে, যেতে হবে, খেতে হবে, লিখতে হবে, পড়তে হবে, এরকম কথা থাকে, তাহলে আমরা এটা ব্যবহার করব। তার মানে কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাচ্ছে, কাউকে কোনো উপদেশমূলক কথা বলার ক্ষেত্রে আমরা এজন্য এটাকে বলা হয় নিকট ভবিষ্যৎ, মানে একটু পরেই করতে হবে। বুঝতেছেন? এখন কি বলবো? নেগেটিভ, আই ডোন্ট হ্যাভ টু গো, আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ, আই ডোন্ট হ্যাভ টু ট্রাই, আই ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস। এভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে আপনি করবেন। আর এখানে কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, তখন আপনাকে এখানে ডাজেন্ট ব্যবহার করতে হবে। হি ডাজেন্ট হ্যাজ টু আর লেখা যাবে না, এখানে হ্যাজ হয়ে যাবে, হ্যাভ টু হয়ে যাবে। হি ডাজেন্ট, যেহেতু ডাজ বসাচ্ছি তখন হ্যাজ বসবে না, কি বসবে? সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। ডাজেন্ট হ্যাভ
টু, এটা খেয়াল করবেন। হি ডাজেন্ট হ্যাভ টু, শি ডাজেন্ট হ্যাভ টু এইভাবে বলবে যখন আমি ডাজেন্ট বসাচ্ছি তখন, ডাজেন্ট হ্যাভ টু। ঠিক আছে, তাহলে হ্যাভ টু হ্যাজ টু এর নেগেটিভ ফর্ম কি? ডোন্ট হ্যাভ টু অথবা ডাজেন্ট হ্যাভ টু। সাবজেক্টের ভিন্নতার কারণে কখনো ডোন্ট হ্যাভ টু বসাবো আর কখনো ডাজেন্ট হ্যাভ টু বসাবো। এখন নাবোধক তো শিখলেন, এখন প্রশ্ন করবেন কি করে? প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই ডুকে আগে নিতে হবে। তো বেশিরভাগ আমরা ইউর সাথে কথা বলি, আমি একটা দিয়ে দেখাই দিই যে ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে? খেয়াল করুন এখানে কি হবে, এটা কি কথাটা আসবে, ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে। অর্থটা কি দেখুন, হ্যাভ টু হ্যাজ আসেই, এর ভার্ব ওয়ান আছে, কিন্তু শুরুতে প্রশ্ন করার সময় আমরা ডু ব্যবহার করব। ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে? তোমাকে কেন যেতে হবে? এর আগে একটা WH ওয়ার্ড বসা দেন, ওয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কেন যেতে হবে? তোমাকে কখন যেতে হবে? আপনি এখানে ওয়াই রে ওয়েন করে দেন, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কখন যেতে হবে? তোমাকে কোথায় যেতে হবে? ওয়ার হ্যাভ টু গো। খেয়াল করুন WH ওয়ার্ড বসায় দিলে আপনি সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। আশা করি বুঝতেছেন এই যে হ্যাভ টু হ্যাজ টু আমরা প্রচুর ব্যবহার করি, এটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। এখন খেয়াল করুন তো এই হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট ফর্মটা কি? পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। হ্যাড টু মানে কি? তখন অর্থটা হবে আমাকে যেতে হয়েছিল। হ্যাড টু যখন আমরা দিব এখানে হ্যাভ টু হ্যাজ টুর পাস্ট ফর্মটা কি? হ্যাড টু। খেয়াল করুন হ্যাড টু যখন দিচ্ছি অর্থটা কি হচ্ছে তাই বলবো, আগে শিখি। হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু। দেখুন হ্যাড টু গো মানে কি? যেতে হয়েছিল, যেতে হবে না, এটা অতীতের কথা। যেতে হয়েছিল কি অর্থ দিবে? যেতে, গো মানে যাওয়া, তা এখানে হ্যাড টু গো মানে যেতে হয়েছিল, অতীতের কথা। আমাকে আগে যেতে হয়েছিল, 2 দিন আগে বা 3 দিন আগে, কয়েকদিন আগে যেতে হয়েছিল, তখন এটা অর্থ হবে হ্যাড টু গো মানে কি? যেতে হয়েছিল। হ্যাড টু ফিনিশ মানে শেষ করতে হয়েছিল। হ্যাড টু ট্রাই মানে চেষ্টা করতে হয়েছিল। হ্যাড টু প্র্যাকটিস মানে চর্চা করতে হয়েছিল। হ্যাড টু লার্ন শিখতে হয়েছিল। যেমন দেখুন সেন্টেন্স কিভাবে লিখবেন, আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু ফিনিশ আমাকে শেষ করতে হয়েছিল। আই হ্যাড টু ট্রাই আমাকে চেষ্টা করতে হয়েছিল। আই হ্যাড টু প্র্যাকটিস আমাকে চর্চা করতে হয়েছিল। এখানেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু হ্যাড টু বলবে, এটা হ্যাড টু কিন্তু সকল সাবজেক্টের পরে বসে, এখানে কিন্তু পার্থক্য নাই হ্যাড টুর ক্ষেত্রে। হ্যাড টু খেয়াল করুন, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু, সব ক্ষেত্রে কিন্তু হ্যাড টু, এখানে কোনো পার্থক্য নেই, সকল সাবজেক্টে পরে হ্যাড টু বলবে। এখন যদি এটা নেগেটিভ হয়, আমাকে যেতে হয়নি, আমাকে করতে হয়নি, খেতে হয়নি, তখন আপনি পাবেন, তখন আপনাকে ডিডন্ট হ্যাভ টু লিখতে হবে অতীতের কথা বলতে গেলে। তাহলে আপনাকে কি লিখতে হবে? দেখেন ডিডন্ট হ্যাভ টু, ডিডন্ট হ্যাড হবে না কিন্তু হ্যাভ টু, ডিডন্ট হ্যাভ, সব ক্ষেত্রে। এখানে সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি লিখবো? ডিডন্ট হ্যাভ টু। সব ক্ষেত্রে আমরা কি লিখবো? ডিডন্ট হ্যাভ টু। তার মানে কি? ডিডন্ট হ্যাভ টু মানে গো মানে কি? আমাকে যেতে হয়নি। ডিড অতীতের কথা বলার জন্য ডিড ব্যবহার করি, তাই তো? ডিডন্ট হ্যাভ টু গো আমাকে যেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু গো মানে আমাকে যেতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু ফিনিশ আমাকে শেষ করতে হয়নি। আমাকে চর্চা করতে হয়নি, আমাকে ঘুমাতে হয়নি, আমাকে লিখতে হয়নি। এটা অর্থ অতীতের কথা। অতীতে 2 দিন আগে বা কয়েকদিন আগে কাজটি করতে হয়নি, তখন আপনি ডিডন্ট ব্যবহার করবেন। বুঝতেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এটা প্র্যাকটিস করবেন বারবার। আশা করি আজকের লেসনটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ অল।